Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Sabina Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic history and culture. BA Honours 4th year, course code 241605. Name of course, Development of Muslim Art and Painting. Lecture number 10. Title of the lecture, Arabic Calligraphy, Position of Calligraphers in the Society. সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আলোচ্য বিষয় আরবি লিপিকলার উৎপত্তি ও বিকাশ। আরবি বর্ণমালা লিখন পদ্ধতির প্রকারভেদ, কুফিক, নাসক ও নাস্তালিক লিপির সংক্ষিপ্ত পরিচয়, মুসলিম সমাজে লিপিকারদের অবস্থান বা মর্যাদা। আরবি লিপিকলার উৎপত্তি ও বিকাশ বা ইসলামী লিপিকলার বিভিন্ন রীতি। প্রথমে আমরা আসি লিপিকলা কি। ক্যালিগ্রাফি বা লিপিকলাকে গবেষকগণ শুধুমাত্র লিপিকলা বা হস্তলিখন বলছেন না, একে ডেকোরেটিভ আর্ট বা অলঙ্করণ শিল্প কলার নামেও তারা অভিহিত করছেন। লিপিকলার ইংরেজি প্রতিশব্দ ক্যালিওগ্রাফি। ক্যালিওগ্রাফি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে মূলত ক্যালিগ্রাফি শব্দটির উদ্ভব। গ্রিক ভাষায় ক্যালিও অর্থ সুন্দর এবং গ্রাফি অর্থ হচ্ছে লিখন কার্যকে বোঝায়, অর্থাৎ সুন্দর হস্তলিখন কার্যকে ক্যালিগ্রাফি বলা হয়। মুসলিম বা ইসলামী হস্তলিখন শিল্প বলতে মুসলমানদের দ্বারা উদ্ভাবিত সুন্দর হাতের লেখা শিল্পকে বোঝায়। ক্যালিগ্রাফির একটি চিত্র এখানে দেওয়া হয়েছে। ইসলামী লিপিকলার উদ্ভব এবং বিকাশ সেটা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছিল, তার প্রমাণস্বরূপ হচ্ছে ভারতবর্ষের সুলতানি আমলের যে শিলালিপি এখানে চিত্রটি দেখানো হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যে আরবি লিপিকলার বিকাশ ঘটেছিল এশিয়া, ইউরোপ, আফ্রিকার মহাদেশের বিভিন্ন স্থানে। লিপিকলার উৎপত্তি অর্থাৎ আরবি লিপিকলার উৎপত্তি। প্রয়োজনের তাগিদে মানুষ মনের ভাবকে প্রকাশ করার জন্য বিভিন্ন কলাকৌশল অবলম্বন করেছেন। লিখন পদ্ধতি হচ্ছে তার মধ্যে একটি। খ্রিস্টপূর্ব 3000 অব্দে ইরাকে কিউনিফর্ম নামক একটি লিখন পদ্ধতি উদ্ভাবিত হয়। খ্রিস্টপূর্ব 2100 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে মিশরেও একটি লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছিল, তার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। সেরকম চীনেও এক ধরনের লিপি আবিষ্কৃত হয়। তারই ধারাবাহিকতায় প্রাচীনকালেও আরবি লিপিকলার উৎপত্তি হয়েছিল এবং ইসলামের উদ্বোধনকালে আরবি লিপিকলা কেবলমাত্র হিজাজে সীমিত পরিসরে প্রচলিত ছিল। সে সময় গুটিকতক সাহাবী এবং অমুসলিমদেরকে এই আরবি লিপিকলার ব্যবহার দেখা যায়। লিপিকলার উৎপত্তির কারণ। ইসলামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ওহী বা ঐশী বাণী সংরক্ষণের প্রয়োজনে দেখা যাচ্ছে লিখন শিল্পকে উৎসাহিত করা হয়েছে।
সেই সময় আল কোরআনের, আমরা এর আগেও আলোচনা করেছি যে আল কোরআনের অসংখ্য আয়াতে প্রতিকৃতি অঙ্কনে ইসলামের বিরোধিতা করা হয়েছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকৃতি বা চিত্রাঙ্কনকে উৎসাহিত করেননি। ফলে ইসলামে হস্তলিখন শিল্পটি ব্যাপক আকার ধারণ করেছিল এবং এর চর্চা এবং নতুন নতুন কৌশল অবলম্বনে লিপিকারগণ নিজেদেরকে আত্মনিয়োগ করেছিলেন। এখানে কোরআনের কিছু আয়াত আছে যা লিখন শিল্পকে উৎসাহিত করেছে। যেমন সূরা বুরুজের 21 থেকে 22 নম্বর আয়াতে বলা হয়েছে, মহাপরাক্রমশালী আল্লাহ তার বাণীকে পূর্বে সংরক্ষণ করে রেখেছেন। আরেকটি আয়াত আছে সূরা কাফের, সেখানে বলা হয়েছে যেমনিভাবে মানুষের কর্মতৎপরতাকে লিপিবদ্ধ করার জন্য ফেরেশতাদেরকে নিয়োগ দিয়েছেন। আরেকটি আয়াত আছে সূরা বনী ইসরাইলে, সেখানে বলা হয়েছে মানুষ তার কর্মফল লিপিবদ্ধ আকারে তার হাতে পাবে। সূরা তওবার একটি আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এ সমস্ত আয়াত বা ওহী অবতীর্ণের সাথে সাথে তা লিখে রাখার জন্য বিশেষভাবে কয়েকজন সাহাবী নিয়োজিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সুন্দর হস্তলিখনের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন। তো এই সমস্ত আয়াত মুসলমানদেরকে আরবি হস্তলিখন চর্চায় অনুপ্রাণিত করেছেন। লিপিকারদের মর্যাদা, তৎকালীন সমাজে সুলিপিকারদের বিশেষ মর্যাদা দেওয়া হতো এবং সমাজের সকল স্তরের জনগণ সুলিপিকারদের উচ্চ আসনে বসিয়েছেন। এমনকি সুলিপিকারদের খলিফা এবং রাজা বাদশারাও মর্যাদা দিয়েছেন। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস থেকেও সুলিপিকারদের প্রতি উৎসাহিত করা হয়েছে। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার প্রতি সন্তানের তিনটি অধিকার রয়েছে। একটি হচ্ছে সুন্দর নাম রাখা, দ্বিতীয়ত হচ্ছে তোমরা সন্তানদেরকে উত্তম লেখার শিক্ষা দাও, তৃতীয়ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিবাহ দাও। আরেকটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম হাতের লেখা সত্যের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে। তো এ সমস্ত হাদিস থেকেও হস্তলিখন শিল্পকে উৎসাহিত করা হয়েছে। সহজতর শিল্প, শিল্পকলার অন্যান্য শাখার তুলনায় লিপিকলা হচ্ছে সহজতর এবং আরবি লিপি হচ্ছে সহজে গ্রহণ এবং ধারণ করা সম্ভব হয়। আরবি লিপিকলার আরেকটি চর্চার প্রধান কারণ হচ্ছে এই হস্তলিখন শিল্প চর্চায় ব্যয় কম এবং সহজেই ধারণ করা সম্ভব হয়। ফলে লিপিকলার চর্চায় লিপিকারগণ নিজেদেরকে আত্মনিয়োগ করেছিলেন। সত্যকে প্রকাশের সহজ মাধ্যম, কোরআন হাদিসের বাণীকে জনগণের সামনে বোধগম্য এবং সহজভাবে তুলে ধরার একটি মাধ্যম হচ্ছে লিপিকলা। তাই লেখক এবং গবেষকগণ এই সহজ পদ্ধতিটিকে সহজেই গ্রহণ করে লিপিকলার চর্চা করেছেন। কোরআন হাদিসের লিপিবদ্ধকরণ, যেহেতু ইহলৌকিক এবং পারলৌকিক
মুক্তির উপায় হিসেবে কোরআন হাদিস আমাদেরকে লিখতে এবং পড়তে হয়। সেজন্য দেখা যাচ্ছে যে অনেক সুলিপিকার এবং গবেষকগণ কোরআন এবং হাদিস লিপিবদ্ধকরণে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। আরবি লিপিকলার বিকাশ। আরবি লিপিকলার বিকাশকে আমরা তিনটি পর্যায়ে বিভক্ত করে সহজে আলোচনা করতে পারি। প্রথম হচ্ছে প্রাথমিক পর্যায়। প্রাথমিক পর্যায় হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের যুগকেই মূলত ধরা হয়। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ ওহী বা ঐশী বাণী সংরক্ষণের জন্য কুফিক লিখন পদ্ধতির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। যদিও আনুষ্ঠানিকভাবে তখন লিপিকলার চর্চা শুরু হয়নি, তথাপিও প্রয়োজনের তাগিদে এ সমস্ত ওহী বাণী শক্ত উপাদানের ওপর, যেমন মসৃণ চামড়া, সমতল প্রস্তর, হাড়, কাষ্ঠফলক, মৃৎপাত্র এ সমস্ত উপাদানের উপর লিখিত হতো। পরে কৌণিক আকারের এই কুফিক লিখন কার্য সম্পূর্ণ হয়, যেটি খোলাফায়ে রাশিদিনের আমলেও হয়েছে এবং বিশেষ করে হযরত উমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই লিখন পদ্ধতির চর্চা হয়েছিল। এখান থেকে বিকাশের প্রথম পর্যায় শুরু হয়। এরপর আসি দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় হিসেবে মূলত উমাইয়া খিলাফতকেই বোঝায়। এ সময় খলিফা আব্দুল মালিক ইসলামের আলো যখন আরব উপদ্বীপ ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, ঠিক সে সময় তিনি আরবিকে শাসন ব্যবস্থার সকল স্তরে চালু করেন এবং আরবিকরণ করে আরবিকে বিশেষ মর্যাদা দান করেন। তিনি সরকারি কার্যক্রম আরবি ভাষাতেই চালু করেন, যা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে, এবং আরবি ভাষাতেই তিনি মুদ্রা প্রচলন করেন। আব্দুল মালিকের এই উদ্যোগকে আরও সহজতর এবং বোধগম্য করে তোলার জন্য হাজ্জাজ বিন ইউসুফ আরবি হরফে নোক্তার প্রবর্তন করেন, যা অসামান্য অবদান রেখেছিলেন এবং আরবি লিপিকর্তার চর্চায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এরপর আসি তৃতীয় পর্যায়। আরবি লিপিকলার তৃতীয় পর্যায় হিসেবে আব্বাসীয় আমলকে বোঝায়। আব্বাসীয় খলিফা আল মামুন 830 খ্রিস্টাব্দে বায়তুল হিকমা প্রতিষ্ঠিত করার পর শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে আব্বাসীয়রা অনেক অবদান রেখেছেন। সেখানে আরবি লিপিকলার চর্চাও বিকাশ লাভ করে এবং আল মামুনের সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পাণ্ডুলিপি সংগ্রহ করে আরবি ভাষায় যে অনুদিত করা হয়, এই হস্তলিখন শিল্পকে এই অনুবাদ গ্রন্থ পাণ্ডুলিপি আকারে লিখনের জন্য যে আরবি হরফ ব্যবহার করা হয় তার চর্চা আরও বৃদ্ধি পায় এবং লিপিকারদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং কিছু কিছু মূল্যবান গ্রন্থ ছিল যেগুলো অনুদিত করার ফলে স্বর্ণমুদ্রা প্রদান করা হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে যে সুলিপিকার, গবেষক এবং জ্ঞানীগুণী ব্যক্তির মধ্যে আরবি লিপিকলার চর্চার প্রতিযোগিতা শুরু হয় এবং এটি নতুন নতুন লিখন পদ্ধতিরও উদ্ভব ঘটাতে সাহায্য করে। তাই বলা হয় যে আব্বাসীয় আমলটা ছিল আরবি লিপিকলার বিকাশের স্বর্ণযুগ। এ সময় শুধুমাত্র মুসলিমরা নয়, অমুসলিম আরবি লিপিকলাকে তারা নিজেদের ভাষাকে আরবিতে বা আরবি হরফে লেখার প্রচলন শুরু হয়, যেমন উর্দু, ফার্সি, বেরুচি, কুর্দি,
বারবারি, হাবশি এ ধরনের অনেক ইউরোপীয়দের ভাষা, বলকান অঞ্চলের কিছু ভাষা, ইরিত্রিয়ার ভাষা, এমনকি দক্ষিণ এশিয়াতেও এ ভাষার প্রচলন শুরু হয়। যেমন আমাদের এখানে ফার্সি ভাষায় যে গ্রন্থগুলো অনুদিত হয়েছে মুঘল বা সুলতানি আমলে, সেটাও আরবি হরফে লেখা হয়েছে। ফলে আরবি লিপি করার চর্চা শুধু মুসলমান নয়, অমুসলিমদের মধ্যেও এ চর্চার প্রয়োগ দেখা যায়। আরবি হরফের যদি প্রকারভেদ করি, মোহাম্মদ জিয়াউদ্দিন তার মুসলিম ক্যালিগ্রাফি গ্রন্থে আরবি বর্ণমালা ও লিখন পদ্ধতিকে দুভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে কৌণিক পদ্ধতি, আরেকটি হচ্ছে গলায়িত পদ্ধতি। চিত্রে একটি দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো লিখন পদ্ধতির চিত্র এখানে দেওয়া হয়েছে বা নিদর্শন দেওয়া হয়েছে। আরবি হরফে এই নিম্নোক্ত ধারা বা স্টাইলে লেখা হতো। প্রথমত আমরা কুপিক পদ্ধতি হিসেবে যে লিখন পদ্ধতি চালু হয়েছিল তা সম্পর্কে আমরা আলোচনা করব। কুপিক লিখন পদ্ধতি মুসলিম হস্তলিখন শিল্পের প্রধান ধারা। ইরাকের কুফি নগরীতে এ লিখন পদ্ধতির উদ্ভব হয়েছে বলে এর নাম হয় কুফিক পদ্ধতি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এ রীতি সরকারিভাবে ব্যবহৃত হয় এবং এটি শক্ত উপাদানের উপর লিখিত হতো বলেই কৌণিক আকার ধারণ করে। কুফিক পদ্ধতি সাধারণত কোরআনের ঐশী বাণী বা ওহী লেখা হতো বলে কুফির হরফকে পবিত্র বলে মনে করা হতো। এটি মসৃণ চামড়া, কাস্টল ফলক, হাড়, সমতল প্রস্তর, মুদ্রার ওপর মৃৎপাত্র, দলিল দস্তাবেজ এগুলোতে লেখা হতো বলে ধারণা করা হয় এবং যা পরবর্তীতেও এর চর্চা অব্যাহত ছিল। এরপর আসি নাসক পদ্ধতি। নাসক পদ্ধতি হচ্ছে কুফি পদ্ধতির সামান্য পরিবর্তন এবং উন্নততর ধারাই হচ্ছে নাসক পদ্ধতি। এখানে কৌণিক লিখন পদ্ধতির পরিবর্তে দ্রুত লেখার জন্য গলায়িত পদ্ধতির উদ্ভব হয় এবং গুরুত্বও দেওয়া হয়। এই লিখন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বর্ণমালার নোক্তা, বিন্দু এগুলো ব্যবহার করা হয়েছে, যার ফলে একটি অক্ষরকে অপর অক্ষর থেকে আলাদাভাবে চেনা যাচ্ছে। এই লিখন পদ্ধতিতে কম সময়ে সুন্দরভাবে লেখা যায়। তাই মোহাম্মদ জিয়াউদ্দিনের মতে এই নাসক স্টাইল বা নাসকি স্টাইলের আবির্ভাব মুসলিম লিপিশিল্পীর যে ইতিহাসে একটি রেনেসাঁ যুগের সৃষ্টি করেছিল। এরপর আমরা আসি তালিক পদ্ধতি। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে পারস্যের প্রাচীন পাহলবী লিখন পদ্ধতির সংস্কার সাধন করে এই আরবি বর্ণমালার ছকে লিখন শিল্পীদের হাতে মূলত এই তালিক পদ্ধতির উদ্ভব ঘটে। রিকা এবং তাওকি হতে তালিক পদ্ধতির উদ্ভব হয়েছে বলে অনেকেই ধারণা করেন। এই পদ্ধতিতে খাড়া লম্বালম্বি যে সারির অনুপাত অন্যান্য লেখার তুলনায় কম। ফলে দেখা যায় যে এই লিখন পদ্ধতিতে লেখা সহজতর হয় এবং এই লিখন পদ্ধতি খুব বেশি দিন স্থায়ী ছিল না। এরপর আসি নাস্তালিক পদ্ধতি।
আরবি নাসক এবং পারসিক তালিক পদ্ধতির সমন্বয়ে পারসিক লিপিকারদের হাতে মূলত এই নাস্তালিক পদ্ধতির উদ্ভাবন ঘটে। এই পদ্ধতিতে বর্ণ এবং অক্ষরগুলো অধিক গলায়িত না হয়ে ঢালু প্রকৃতির, ফলে সহজেই লেখা সম্ভব হয় এবং দ্রুত লেখা সম্ভব হয়। এই নাস্তালিক পদ্ধতির একটি সংক্ষিপ্ত পদ্ধতি রয়েছে যার নাম শিকাস্তা। শিকাস্তা মূলত নাস্তালিক পদ্ধতির একটি শর্টলিপি যা দ্রুত লেখা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসি সুলস পদ্ধতি। মুসলিম হস্তশিল্পের নাসক পদ্ধতির অলংকারিক পদ্ধতির বিকাশ লাভ করেছিল এই সুলস পদ্ধতির মাধ্যমে। এখানে নাসক পদ্ধতিতে অক্ষরগুলো যেভাবে বিন্যাস করা হয়, সুলস পদ্ধতিতে তা তিন গুণ বা দ্বিগুণেরও বেশি বড় করে লেখা হয়। এতে একটি আলংকারিক দিক ফুটে ওঠে। এরপর আমরা আসি তুগরা পদ্ধতি। এখানে স্ক্রিনে তুগরা পদ্ধতির একটি চিত্র দেখা যাচ্ছে। তুগরা পদ্ধতি মূলত কুফিক, নাসক, তালিক এসব পদ্ধতির সমন্বয়ে বা তাদের সমগোত্র পদ্ধতি এবং এই নাস্তালিক পদ্ধতির অলঙ্করণ প্রক্রিয়ার স্থাপিত হয়ে তুগরা পদ্ধতির মূলত সূচনা হয়। এই তুগরা পদ্ধতির মাধ্যমে ওসমানীয় সুলতানগণ তাদের সিলমোহর তৈরি করতেন এবং সেগুলো রাষ্ট্রীয় কার্যে ব্যবহার করতেন। এই কুফিক, নাসক, তালিক, নাস্তালিক, সুলস এই পদ্ধতিগুলো ব্যবহার করে মূলত তুগরা পদ্ধতিতে আলংকারিক রূপদান করা হয়। যেমন এখানে তুগরা পদ্ধতিতে একটি বাঘের চিত্র দেখা যাচ্ছে, এখানে একটি বকের চিহ্ন দেখা যাচ্ছে, এখানে একটি নৌকার চিত্র দেখা যাচ্ছে, এখানে একটি নাশপাতি ফল দেখা যাচ্ছে। মূলত এটি ক্যালিওগ্রাফির একটি বিশেষত্ব হচ্ছে তুগরা পদ্ধতি। তারপরে আমরা এই কুফিক, নাসক এবং নাস্তালিক লিপির সংক্ষিপ্ত পরিচয় এখন আমরা জানব। প্রথমে আমরা আসি কুফিক লিখন পদ্ধতির উদ্ভব। কুফিক লিখন পদ্ধতি মূলত উদ্ভব হয়েছিল সুপ্রাচীন কালে, যখন আরবে উকাজ মেলায় বিভিন্ন কবি সাহিত্যিক তাদের লিখনির মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়েছিলেন। সেখানে কুফিক লিখন পদ্ধতির মাধ্যমে তারা কবিতা রচনা করতেন এবং সেগুলো সাবা মুআল্লাকা হিসেবে চিহ্নিত হতো এবং 1 বছরের জন্য কাবাগৃহের দেয়ালে রাখা হতো। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল হলে এই কুফিক লিখন পদ্ধতির মাধ্যমে সাহাবীরা ঐশী বাণীগুলো বিভিন্ন শক্ত উপাদানের উপর লিখে তা সংরক্ষণ করতেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখা যাচ্ছে যে প্রাচীন কুফা নগরীতে, ইরাকের কুফা নগরীতে এই লিখন পদ্ধতির উদ্ভব হয়েছে বলে ধারণা করা হয় এবং সেখান থেকে কুফিক লিখন পদ্ধতির নামকরণ করা হয়েছে। এই কুফিক লিখন পদ্ধতি কোণাকৃতি আরবি বর্ণমালা একটি বৈশিষ্ট্যমণ্ডিত এবং কুফা নগরীতে উদ্ভব বলে একে কুফিক লিখন পদ্ধতি বলা হয়। কুফিক লিখন পদ্ধতির উৎপত্তির দুটি উৎস আমরা আলোচনা করতে পারি। একটি হচ্ছে হিমারিয় বা সেবিয়ান উৎস, আরেকটি হচ্ছে সিরিয়াক উৎস। হিমারীয় উৎস হচ্ছে প্রাচীন হিমারীয় জাতি যে লিখন পদ্ধতিতে লিখতেন তারই পরিশীলিত পরিমার্জিত রূপ হচ্ছে কুফিক লিখন পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয়।
আর সিরিয়াক উৎস বলতে যখন ইসলামের আলো সিরিয়া পর্যন্ত পৌঁছে যায় তখন সিরিয়ার শিল্পীলিপিদের হাতে বা লিপিকারদের হাতে মূলত এই কুফি লিখন পদ্ধতির উৎকর্ষ সাধিত হয়। এরপর আসি কুফি লিখন পদ্ধতির বিকাশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই কুফি লিখন পদ্ধতির বিকাশ সাধিত হয় এবং সেই সময় আওলাদের হাতে যে কুফি লিখন পদ্ধতির বিকাশ সাধিত হয় সেটি প্রায় ১০০ বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই কুফি লিখন পদ্ধতির মাধ্যমে মূলত কোরআন এবং হাদিসকে তখন লিপিবদ্ধ করা হয়েছে। কুফির প্রকারভেদ হিসেবে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আল-জালি, যেটি রাষ্ট্রীয় চিঠিপত্র এবং বিভিন্ন দেশে রাষ্ট্রদূতদের মাধ্যমে প্রেরিত কাগজপত্র কিন্তু লেখা হতো এই আল-জালি পদ্ধতিতে। আর সাজ্জালাত পদ্ধতি হচ্ছে দলিল দস্তাবেজ লিখিত পদ্ধতি। মিফতা আরেকটি পদ্ধতি এবং হেরেম হচ্ছে মহিলাদের কাছে লিখিত চিঠিপত্র হচ্ছে হেরেম পদ্ধতি। কুফি লিখন পদ্ধতির বৈশিষ্ট্য। স্ক্রিনে একটি চিত্র দেখা যাচ্ছে যেখানে কুফি লিখন রীতি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই চিত্রের সাথে আমরা কুফি লিখন রীতির বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। কুফি লিখন পদ্ধতি চিত্রে দেখা যাচ্ছে যে এটি ডান দিক থেকে ক্রমশ বাম দিকে কোণাকৃতি করে লিখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে বর্ণগুলো শিরোকোণ এবং তির্যক রেখা বিশিষ্ট। এই লিখন পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্যে বেশি, উচ্চতা কম। বর্ণগুলো মোটা করে লেখা হয়। এই লিখন পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কালো এবং গোলাপি রঙের মিশ্রণে লিখিত। এবং এই লিখন পদ্ধতিতে হরকতের ব্যবহার অবশ্যই থাকবে। এই লেখার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অলংকার বর্জিত, খুবই সাধারণ এবং অনাড়ম্বর। নাসক লিপিকলা। আমরা আগেই বলেছি নাসক লিপিকলা হচ্ছে কুফি লিখন পদ্ধতির সামান্য পরিবর্তন এবং উন্নততর রূপই হচ্ছে নাসক লিপি। এখানে কৌণিক লিখন পদ্ধতির পরিবর্তে গোলায়িত লিখন পদ্ধতির প্রচলন হয়। ঢালু লিখন পদ্ধতির উপর এখানে গুরুত্ব আরোপ করা হয় কারণ দ্রুত গতিতে লিখতে গেলে এই নাসক লিপিকলার বিশেষ ভূমিকা রয়েছে। আর নাসক লিপিকলায় নোক্তা এবং বিন্দুর ব্যবহার রয়েছে, সেহেতু অন্যান্য ভাষাভাষীর মানুষ এই নাসক লিপিতে আরবি পড়তে সহজেই অভ্যস্ত হয়ে পড়ে। এই লিপিকলাকে রাষ্ট্রীয় লিপিরীতি হিসেবে মর্যাদা দান করা হয় এবং নাসক পদ্ধতি প্রয়োগ করা হয় বিভিন্ন সময়ে কোরআন এবং হাদিসকে লেখার জন্য। অন্যান্য ভাষাভাষীর পুস্তক আনয়ন করে আরবিতে অনুদিত করার সময় এই নাসক পদ্ধতির প্রয়োগ দেখা যায়। নাসক পদ্ধতির লিপিকারদের মধ্যে ইবনে মাকলা ছিলেন এই পদ্ধতির উদ্ভাবক এবং তিনি এই নাসক পদ্ধতির বিশেষভাবে তিনি সহজ এবং বোধগম্য করে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন। নাসক পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে এই অক্ষরগুলো গোলাকৃতি হরফ, নোক্তা এবং বিন্দুর ব্যবহার রয়েছে। নাসক পদ্ধতিতে লিখতে শ্রমের সাশ্রয় হয় এবং সময় কম লাগে। এই পদ্ধতির অক্ষরগুলো বা বর্ণগুলো স্বাধীন এবং অন্যান্য লিখন পদ্ধতির প্রভাব মুক্ত বলে এই পদ্ধতিতে সহজে লেখা সম্ভব হয়। এই লিখন পদ্ধতির মুক্ত টানা অক্ষর বা হরফ ব্যবহার করা হয়।
এর বর্ণগুলো উলম্ব বা উপরের দিকে লম্বা করে লিখিত কালো রঙের সাহায্যে নাসক লিপিকলা লিখিত হয়েছে। এই নাসক লিপির সুঠাম এবং জ্যামিতিক অক্ষর বিশিষ্ট বর্ণ ব্যবহার করা হয়। এরপর আমরা আসি নাস্তালিক। নাস্তালিক পদ্ধতির উদ্ভব হয়েছে আরবি নাসক এবং পারসিক তালিক পদ্ধতির সমন্বয়ে মূলত নাস্তালিক পদ্ধতির উদ্ভব। এবং নাস্তালিক রীতির প্রয়োগ দেখা যায় যে বিভিন্ন পাণ্ডুলিপি চিত্রণে, যেমন শাহনামা, জরিন কলম, আম্বরী কলম প্রভৃতি। নাস্তালিক লিপিকারদের মধ্যে মীর আলী সুলতান আল তাবরিজ ছিলেন নাস্তালিক লিপি বা রীতির উদ্ভাবক এবং তিনি এই লিপিকলার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেন। নাস্তালিক পদ্ধতির বৈশিষ্ট্য। নাস্তালিক পদ্ধতির দুটি চিত্র আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই দুটি চিত্র থেকে নাস্তালিক পদ্ধতির বৈশিষ্ট্য আমরা সহজেই আলোচনা করতে পারি। এর লিখন পদ্ধতি হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতি লিপি। এখানে সুচালো উলম্ব রেখা ব্যবহার করা হয়েছে। এই রীতিতে মার্জিত এবং কমনীয়, এই রীতিতে দ্রুত গতি সম্পন্ন এবং তাড়াতাড়ি লেখার জন্য নাস্তালিক পদ্ধতি ব্যবহার করা যায়। এই রীতিতে খাত বিশিষ্ট বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই রীতির লিখনে নলাকৃতি বৈশিষ্ট্য রয়েছে। সোনালী রঙের ব্যবহার করা হয় এবং স্বরবর্ণের অনুপস্থিত এখানে লক্ষ্য করা যায়। এরপর আসি মুসলিম সমাজে সুলিপিকার যারা আছেন তাদের অবস্থান বা মর্যাদা কেমন। এই আলোচনার সুবিধার্থে আমরা ভাগ ভাগ করে আলোচনা করতে পারি। ওয়ারাকাত। ওয়ারাকাত হচ্ছে জ্ঞানী গুণী এবং গবেষকগণ যারা লিপিকলার সাথে জড়িত তাদেরকে ওয়ারাকাত, এবং এই পেশাটা ছিল খুবই মর্যাদাপূর্ণ পেশা সে সময়। সেই জন্য ওয়ারাকাত পেশা সহজেই বিভিন্ন আলেম ওলেমাগণ গ্রহণ করেছেন এবং সমাজে মর্যাদা লাভ করেছেন। মসজিদের মেহরাবের সভাপতি হিসেবে অনেক সময় খলিফাগণ আলেমদেরকে মসজিদের মেহরাবের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তারা সেখানে বক্তব্য উপস্থাপন করেছেন। সেই বক্তব্য তাদের উপস্থিত ছাত্ররা লিখে নিয়েছেন এবং সেগুলো লিখে তারা পরবর্তীতে গবেষণা করার কাজে ব্যবহার করেছেন। টেক্সট প্রস্তুতকারী হিসেবে সম্মান লাভ। মুসলিম সমাজে লিপিকারদের মর্যাদা ছিল অনেক বেশি, সেজন্য টেক্সট প্রস্তুতকারী হিসেবে সম্মান লাভ করেন এবং টেক্সটকে নির্ভুল করার জন্য অনেক গবেষক নিয়োজিত থাকতেন। তারা এই টেক্সটের নির্ভুলতার উপরই নির্ভর করত তাদের মূল্য, এবং নির্ভুল টেক্সট অনেক মূল্যে বিক্রয় করা হতো। উমাইয়া এবং আব্বাসীয় আমলে সুলিপিকারদের উচ্চ হারে বেতন দেওয়া হতো এবং সম্মানী প্রদান করা হতো। তারা যেমন সমাজের জনগণের কাছে সম্মান লাভ করতেন, তেমনি খলিফাগণও সুলিপিকারদের সম্মান প্রদর্শন করেছেন। শিক্ষকদের মর্যাদা লাভ। তৎকালীন সময়ে শিক্ষকদের মর্যাদা ছিল অনেক বেশি, বিশেষ করে যারা সুলিপিকার হিসেবে বিখ্যাত ছিলেন তাদের মর্যাদা ছিল অনেক বেশি। খলিফাগণ এবং আমির উমরা যারা ছিলেন তাদের সন্তানদের লিখন শৈলীর পারদর্শিতা অর্জনের জন্য একাধিক শিক্ষক নিয়োগ করতেন এবং তাদেরকে উচ্চ হারে বেতন প্রদান করতেন। এর ফলে দেখা যায় যে সে সময়ে শিক্ষকদের অর্থাৎ সুলিপিকারের মর্যাদা ছিল অনেক বেশি। গ্রন্থাগার হিসেবে সম্মান লাভ। জ্ঞানী গুণী এবং পারদর্শী ব্যক্তিরা সাধারণত গ্রন্থাগারের দায়িত্ব পালন করতেন।
প্রধান গ্রন্থাগারিক কাম গ্রন্থাগারের মর্যাদা লাভ করতেন এবং তারা অনেক অনুলিপি নির্ভুল কিনা সেটা যাচাই বাছাই করতেন এবং এই যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রন্থের নির্ভুলতা তারা নিশ্চিত করতেন। নির্ভুল এবং সুলিখিত গ্রন্থগুলির মূল্য ছিল অনেক বেশি। দেখা যাচ্ছে যে অনেক খলিফা এবং সমাজের বিত্তশালী ব্যক্তিগণ দুর্লভ গ্রন্থ সংগ্রহে রাখতেন এবং সেগুলো নির্ভুল হওয়া বাঞ্ছনীয় ছিল। সেজন্য দেখা যাচ্ছে যে গ্রন্থাগারদেরকে সুলিপিকার অর্থাৎ হস্তলিখন শিল্পের ওপর বিশেষ পাণ্ডিত্য অর্জন করতে হতো, ফলে তারা বিশেষ সম্মানের অধিকারী হতেন। সাহিত্যিকের মর্যাদা লাভ। অনেক সুলিপিকার গ্রন্থ রচনা করেছেন এবং সাহিত্যিকের মর্যাদা লাভ করেছেন, ফলে সমাজে তাদের একটি অবস্থান পরিলক্ষিত হয়। দেখা যাচ্ছে যে অনেক সাহিত্যিক তাদের সাহিত্যকর্মের জন্য স্বর্ণমুদ্রা পেয়েছেন, কখনো জায়গির লাভ করেছেন। এভাবেই তৎকালীন সময়ে সুলিপিকার এবং সাহিত্যিকদেরকে মর্যাদা দেওয়া হয়েছিল। জ্ঞান তাপসের মর্যাদা। সুলিপিকারগণ শুধু জ্ঞানী গ্রন্থ লিখতেন না, তারা জ্ঞান তাপসের মর্যাদা লাভ করেছিলেন। তারা সমাজের বিভিন্ন স্তরের দায়িত্ব পালন করেছেন। জ্ঞানী গুণী হিসেবে তারা মর্যাদা লাভ করেছেন। ওয়াসলি প্রস্তুতকারী হিসেবে মর্যাদা লাভ। সে সময়ে ওয়াসলি প্রস্তুতকারী হিসেবেও সুলিপিকারগণ মর্যাদা লাভ করেছিলেন। দরবেশের মর্যাদা লাভ। সমাজে সুলিপিকারগণ দরবেশের মর্যাদা লাভ করেছেন, অর্থাৎ জনগণ তাদেরকে দরবেশ হিসেবেই দেখতেন এবং সম্মান করতেন। রাজসিংহাসন লাভ। কখনো কখনো দেখা গিয়েছে সুলিপিকারদের লিখিত পাণ্ডুলিপির জন্য তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। যেমন ভারতবর্ষের ইব্রাহিম আদিল তার সিংহাসনে বসতে দিয়েছিলেন এবং তাকে বিশেষভাবে মর্যাদা দিয়েছিলেন। রাজদরবারের মর্যাদা বৃদ্ধি। কোনো কোনো খলিফা এবং আমিররা সুলিপিকারদের নিজেদের মর্যাদা বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। তারা মনে করতেন একজন সুলিপিকারের লিখিত চিঠিপত্র যেহেতু অন্যান্য দেশে প্রেরণ করা হতো, এই সুলিপিকারের মাধ্যমে একজন রাজার রুচির পরিচয় পাওয়া যেত। সেজন্য তাদেরকে রাজদরবারের বিশেষ মর্যাদা দেওয়া হতো এবং রাজদরবারের মর্যাদা বৃদ্ধির জন্য সুলিপিকারদের নিয়োগ দেওয়া হতো। রাষ্ট্রদূতের মর্যাদা। অনেক সময় সুলিপিকারদের রাষ্ট্রদূতের মর্যাদা দেওয়া হতো, অর্থাৎ বিভিন্ন দেশে তাদেরকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হতো এবং তারা পালন করতেন। যেমন স্পেনের দ্বিতীয় হাকাম রাষ্ট্রদূত হিসেবে লিপিকারকে নিয়োগ দিয়েছিলেন, কারণ তার অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি বিভিন্ন দেশ থেকে দুর্লভ পাণ্ডুলিপি সংগ্রহ করে আরবি ভাষায় অনুবাদ করতেন বা অনুদিত করার সুযোগ লাভ করেছিলেন। ফলে সুলিপিকারদের এই অমায়িক ব্যবহারের কারণে রাষ্ট্রদূতের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদাপূর্ণ উপাধি লাভ। অনেক সময় অনেক খলিফা এবং সুলতান রাজা বাদশাহ সুলিপিকারদের মর্যাদাপূর্ণ উপাধি
দিয়েছিলেন, যার ফলে তারা উৎসাহিত হয়েছে এবং লিপিকলার চর্চায় তারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে আরবি লিপিকলার যেমন উদ্ভব হয়েছে এবং তাদেরকে যে বিভিন্ন রাষ্ট্রীয় পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে শুধু মর্যাদাই দেওয়া হয়নি, তাদেরকে নিয়মিত বেতন ভাতা প্রদান করা হয়েছে, ফলে তারা উৎসাহিত হয়েছেন। যেহেতু মধ্যযুগে কোরআন এবং হাদিসের ব্যাপক চাহিদা ছিল, সেহেতু প্রতিযোগিতামূলক ভাবে তারা এই লিখন পদ্ধতি চর্চা করেন এবং দ্রুত গতিতে নির্ভুল এবং সুন্দর হস্ত অক্ষরে কোরআন এবং হাদিসের পাণ্ডুলিপি তারা তৈরি করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে সে সময় সুলিপিকারদের সামাজিক মর্যাদা বিশেষভাবে লক্ষণীয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এ বিষয়ে যদি আরো বেশি জ্ঞান অর্জন করতে চাই, তাহলে সহায়ক গ্রন্থ হিসেবে আমরা নিচের গ্রন্থগুলি পড়তে পারি। এ.কে.এম. ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য শিল্পকলা, এ.বি.এম. হোসেন, আরব স্থাপত্য, এবং অধ্যাপক সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম এবং ডক্টর মোহাম্মদ আবুল কালামের লেখা মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ, অ্যান্ড্রে গোগার্ডের লেখা দ্য আর্ট অফ ইরান, লন্ডন, জর্জ এলেন এবং আনউইন লিমিটেড থেকে 1985 সালে প্রকাশিত এই গ্রন্থটি আমরা দেখতে পারি। এছাড়াও আহমেদ জিয়াউদ্দিনের লেখা মুসলিম ক্যালিওগ্রাফি, যেটি কলকাতা বিশ্বভারতী থেকে 1936 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থগুলির সহায়তা নিয়ে আমরা যে ক্যালিওগ্রাফি নিয়ে আলোচনা করলাম বা মুসলিম চিত্রকলা এবং লিপিকলার যে উদ্ভব বিকাশ, তা আমরা বিশদভাবে জ্ঞান অর্জন করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।